নিজের থেকে শারীরিক সম্পর্কে লিপ্ত হই নাই বলে সে আমাকে 1 ঘন্টা আমাকে মারছে, মারতে মারতে মেরেই ফেলছিল। আমি ভাবছি যে ওই দিনই আমার জীবনের শেষ দিন। আমি শুধু মনে মনে বলছি যে মৃত্যুর সময় আমার বাচ্চা দুইটার মুখ দেখতে পারলাম না। আমার সবকিছু সে ধ্বংস করে দিছে, ধ্বংস করে দিয়ে সে আজকে রাজা না হলে আছে। তো আমাকে আত্মার অবস্থা করে তারপরে সে আমাকে রেপ করে উঠে আমাকে মারে, আমাকে ঢেল দিয়ে ফেলে দেয়, মানে তোলার মতো আমাকে ইচ্ছা মতো মারছে। সে আমাকে প্রচন্ড ভালোবাসা দেখাইছে এবং সে আমার জন্য সুইসাইড করছে। আমার বাসার নিচে সে পড়ে থাকছে, তার কাছে না গেলেই সে আত্মহত্যা করত। এই আমি ফাঁস নিতেছি, এই ঘুমের ওষুধ খেয়ে মরে যাচ্ছি, আমার যদি কিছু হয় এর জন্য তো তুমি দায়ী থাকবে। সে একটা সময়ে 12টা কোরআন শরীফ ছুঁয়ে ওয়াদা করে আমার কাছে, বলে আমাকে বিয়ে করবে, আমাকে নিয়ে নতুন ভাবে বাঁচতে চায়, বলে আমার জীবনটা বাঁচাও, নতুন ভাবে আমি বাঁচতে চাই, আমরা নতুন ভাবে সংসার করব। এই ডকুমেন্টস গুলা এগুলা মানে ছবিগুলা তুলে রাখছিল, সেই ছবিগুলো তুলে রাখছিল আমাকে সেখান থেকে, তার ওইখান থেকে পাঠাইছে। বলছে যে তার চাকরি বা কোনো কিছুর যদি আমি বিন্দু মাত্র কাউকে প্রকাশ করি, বলি বা জানাই তার আর আমার বিষয়ে, তাহলে সে আমাকে ভাইরাল করে দিবে। আমার কিন্তু লাইফ রিস্ক আছে এখন বর্তমানে। আমি যে কোনো ভাবে যদি আমার মৃত্যু হয়, তার জন্য আশরাফ উদ্দিন হীরা এবং তার ওয়াইফ, তারা দুজনেই দায়ী থাকবে, একমাত্র তারা দুইজন। আমার বিয়ে হয়েছিল মিরপুরে, ঢাকা মিরপুর। তো আশরাফ উদ্দিন হীরা সে হচ্ছে আমার ননাসের হাজবেন্ড। তো তার সাথে আমার সম্পর্কটা মূলত হয়, ওনাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, সে দ্বন্দ্বের থেকে সেটা মিটাতে গিয়ে ধীরে ধীরে তার প্রতি সে আমাকে আসক্ত করে ফেলে এবং তার ওয়াইফও আমাকে ফোন দিয়ে নিয়ে আশরাফ উদ্দিনের রুমে পাঠাতো, তাকে খাওয়ানোর জন্য, গোসল করানোর জন্য, ওঠানোর জন্য। তো একটা পর্যায়ে সে আমার কাছে বলে যে আমার জীবনটা বাঁচাতে পারলে তো তুমি বাঁচাইতে পারো। আমি তখন ভাবছি যে যদি একটা জীবন বেঁচে যায়, একটু কথা বললে, ভালো পরামর্শ দিলে, যোগাযোগ রাখলে বাঁচুক, এটুকুই ছিল। তারপর তার মধ্যে যে কি ছিল সেটা তো আর বুঝতে পারিনি। তারপর একটা সময় সে ধীরে ধীরে আমাকে তার নানা রকম ব্ল্যাকমেইল করে সে আত্মহত্যা করবে, ঘুমের ওষুধ খাবে, মরে যাবে, এসব করে আস্তে আস্তে সে আমাকে তার প্রতি আসক্ত করে। আমি তাকে বারবার তাকে আমি ত্যাগ করি, এই সম্পর্ক ত্যাগ করি। সে একটা সময়ে 12টা কোরআন শরীফ ছুঁয়ে ওয়াদা করে আমার কাছে, বলে আমাকে বিয়ে করবে, আমাকে নিয়ে নতুন ভাবে বাঁচতে চায়, বলে আমার জীবনটা বাঁচাও, নতুন ভাবে আমি বাঁচতে চাই, আমরা নতুন ভাবে সংসার করব। তো তখন আমি বলছিলাম যে আমার এই যে বয়সের সময়, আমার বাচ্চারা বড় বড় হয়ে গেছে, আমার তো এখন এগুলার এখন সময় না। হ্যাঁ, ওই ঘরে আমার এক মেয়ে আছে, ছেলে আছে। মেয়েটা বিবিএ পড়ে, ছেলেটা ক্লাস 10-এ পড়ে। তখন বলে যে আমি তোমার জীবনে ফায়দা লুটতে আসি নাই, এখানে কোনো 2 নাম্বার প্রতারণা না, কোনো ছলনা না। তো যাই হোক, একটা সময় তাকে আমি মেনে নেই, কারণ সে আমাকে প্রচন্ড ভালোবাসা দেখাইছে এবং সে আমার জন্য সুইসাইড করছে। আমার বাসার নিচে এসে পড়ে থাকছে। সুইসাইড সে সবসময় আমাকে ওনাকে শেষ করে দিবে, আত্মহত্যা করবে, ঘুমের ওষুধ খেয়ে মরে যাচ্ছে, ফাঁস নিচ্ছে, এগুলার সব রকমই ডকুমেন্টস আছে আমার কাছে। সেগুলো আমাকে প্রতিনিয়ত সবসময় মানসিক টর্চারিং করতো, তার প্রতি দুর্বল করার জন্য, আমাকে ধরে রাখার জন্য, যেন আমি যেন তাকে ধরে রাখি, ছেড়ে না যাই, সেই জন্য শুরু থেকে এগুলা করতো। ভয়ানক টর্চারিং করতো সে, রাতের পর রাত মানসিক টর্চারিং। আমার স্বামী জানতো না, তো বুঝতে পারতো, পরে বুঝতে পারছে। আমাকে বলতো যে ওকে ছাড়া যদি অন্য কোনো পুরুষের দিকে তাকায় বা শুনে কোনো কিছু, তাহলে আমাকে অ্যাসিড দিয়ে মুখ পুড়ে ফেলবে, এসব বলছে। তো
তো তাকে আমি ছেড়ে দেওয়ার জন্য, সে যেন আমাকে ঘৃণা করে, সেই জন্য আমি একটা সময় স্মোক করে, আমি ভিডিও করে স্মোক করে দেখাইছি যে আমি কিন্তু স্মোক করে, আমাকে যেন সে ঘৃণা করে ছেড়ে দেয়। তো যাই হোক, তারপরেও সে আমাকে ছাড়ে নাই। তো আমাকে বিয়ে করবে এইভাবে বলে যে আমি আমার বউকে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে আমি বিয়ে করব, বিয়ে করবো, এগুলো আমাকে মেসেজেও লিখতো সব সময়। তোমাকে নিয়ে জীবন যাপন করব, তোমার, আমার যেহেতু বাচ্চা কাচ্চা নাই, ছেলে মেয়ে নাই, তোমার ছেলে মেয়েরা আমাকে দেখবে, ভালো থাকবে সবাই, আর তোমার ছেলে মেয়েরা তো আমাকে পছন্দই করে। তো যাই হোক, একটা পর্যায়ে সে আমার সাথে প্রতারণাই করলো। লাস্টে আমার স্বামীকে ডিভোর্স করাইলো। আমার আমাকে সে এইভাবে দিনের পর দিন আমার সাথে শারীরিক সম্পর্কও করছে। সে তার কাছে না গেলেই সে আত্মহত্যা করত। এই আমি ফাঁস নিতেছি, এই ঘুমের ওষুধ খেয়ে মরে যাচ্ছি, তুমি যদি, আমার যদি কিছু হয় এর জন্য তো তুমি দায়ী থাকবে। আমাকে কল দিত, মেসেজ করতো। তো আমি চিন্তা করতাম যে তার যদি কিছু হয় তো আমার জেলে যেতে হবে। তো লাস্টে তো সে আমার জীবনটা ধ্বংসই করে দিল। এখন লাস্টে যখন আমি তাকে বিয়ের কথা বললাম, এখন সে আমাকে বিয়ে করবে না, উল্টা আমাকে সে হচ্ছে মানসিক টর্চারিং করে, বিয়ে করবে না, আজে বাজে গালিগালাজ করে, ভাঙচুর করে, দেখা হইলে ভাঙচুর করে। এখন সম্পর্ক ছিল ঠিক আছে, কিন্তু সে বিয়ে করবে না, এটাই। সম্পর্ক কারো কাছে অস্বীকার করার মতো ওই অবস্থা নাই, কারণ তার আর আমার অনেক প্রমাণ আছে সম্পর্কের, যেটা এলাকার লোকজন, ঢাকা টাঙ্গাইলের সবাই জানে, এবং তার ওয়াইফ এটা সবার কাছে প্রচার করছে, সবাই জানে। আমাকে দিয়ে আমার হাজবেন্ডকে ডিভোর্স করাইছে, এবং আমার ওই বাসায় থাকার মতো কোনো অবস্থাই ছিল না। আমি কোন রকম বেঁচে ছিলাম, কারণ আশরাফুদ্দিন আমাকে শারীরিক মানসিক নির্যাতনও করছে। একটা সময় যখন তার সাথে আমার শারীরিক, আমার টাঙ্গাইলে এসে শারীরিক সম্পর্ক আমি করি নাই, সে আসছে, আমার নিজ হাত দিয়ে তাকে আমি খাবার খাওয়াই দিছি। সে বলছে সে ভাত খায় নাই, 2 দিন যাবত খায় না। সে অফিস করে টাঙ্গাইল আসলো, সে ঘুমের ওষুধ খাওয়া, এরকম একটা তালমাটাল অবস্থা। তো আমি আমার বাসা থেকে লুকোচুরি করে আমি বের হয়েছি, বলছি হসপিটালে আমার শ্বশুর বাড়ির আত্মীয় আছে, তাদের জন্য খাবার নিয়ে যাই। এই কথা বললাম, আমি আশরাফুদ্দিনের জন্য খাবার নিয়ে যাই একটা রিসোর্টে। তখন সেখানে তারা, আমি নিজ হাতে খাবার খাওয়াই দেওয়ার পরে, সে, তার সাথে আমি নিজের থেকে শারীরিক সম্পর্কে লিপ্ত হই নাই বলে সে আমাকে 1 ঘন্টা আমাকে মারছে, মারতে মারতে মেরেই ফেলছিল। আমি ভাবছি যে ওই দিনই আমার জীবনের শেষ দিন। আমি শুধু মনে মনে বলছি যে মৃত্যুর সময় আমার বাচ্চা 2টার মুখ দেখতে পারলাম না, শুধু এটাই বলতেছি। আমাকে মেরে অজ্ঞান করে ফেলে, আবার উপর থেকে পানির বোতল থেকে পানি ঢেলে জ্ঞান ফেরার পরে আবার সে মারে এইভাবে, এবং দেয়ালের মধ্যে আমার মাথা বাইরে, এবং আমার বারবার গলা চিপে ধরে, গলা চিপে ধরছে। লাস্ট এক পর্যায়ে আমার একটা কান নষ্ট হয়ে যায়। তো আমার বুকে ব্যথা শুরু হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারি না। তখন ও বলে যে এই তুই এখানে মরলে তো আমি জেলে যাব, আমি ফেঁসে যাব, এই চল তোরে হাসপাতালের সামনে ফেলে রেখে যাই, এই কথা বলে। তো আমাকে আত্মার অবস্থা করে তারপরে সে আমাকে রেপ করে উঠে আমাকে মারে, আমাকে ঢেল দিয়ে ফেলে দেয়, মানে তোলার মতো আমাকে ইচ্ছা মতো মারছে। আমার 2টা কানে, মানে ডান কানটা নষ্ট হয় নাই, 2 কানে আর কি থাপড়াইছিল প্রচুর, গালে টালে। মানে আমি নিজের থেকে তার সাথে সম্পর্ক করলাম না, সেই জেদে। এবং তাকে আমি এই সম্পর্ক আমি করতে চাই না, শারীরিক সম্পর্ক, সেই জন্য সে আমার সাথে এই আচরণ গুলা করে। সে আমাকে আদামরা করে, মানে আমি মৃত অবস্থা ওই মুহূর্তে সে আমাকে রেপ করে তুইলা আবার আমাকে মারে ইচ্ছা মতো। এবং আমি যখন আমার পরিবারকে কল দেওয়ার জন্য ফোন হাতে নিই, সে লাথি দিয়ে আমার ফোনটা বহু দূরে চিপায় ফেলে দেয়, মানে একটা ওয়ার্ডরোব ছিল, সেই চিপায় ফেলে দেয়। এইভাবে আমাকে 1 ঘন্টা সে মারে। তারপরের দিন আমি ঢাকায় আসি, আসার পরে ডক্টর দেখাই, আমার একটা কান নষ্ট হয়ে যায়, বাম কানটা। এগুলা রিপোর্ট, প্রেসক্রিপশন সবই আছে। তো ডক্টর বলছিল যে যে এত বড় ক্ষতি করছে, আপনি তার নামে মামলা করলে সরাসরি 7 বছরের জেল হয়ে যাবে। তখন এই আশরাফুদ্দিন ছিল হচ্ছে আপনার প্রতিবন্ধী সংস্থানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া ছিল ওনাকে। সে এভাবে আমার কাছে বলতো 2 বছর পর বিয়ে করব, 1 বছর পর। শুরুতে বলতো যে আমরা 3-4 মাসের মধ্যে বিয়ে করবো, তুমি 1 কাপড়ে চলে আসবা।
এইসব বলতো। তারপরে সে আমাকে তার প্রতি দুর্বল করার পরে সে বলে 2 বছর সময় দিতে হবে, 2 বছর পর করব। তারপর বলে 1 বছর পর করব। তারপর বলে 6 মাস পর করব। তারপর লাস্ট সে 3 মাস সময় নিল। 3 মাস পর, 3 মাসের থেকে 2 মাস, 1 মাস যাওয়ার পর থেকেই সে যোগাযোগ একদম বিচ্ছিন্ন। সে আমাকে চিনে না। আজকে 6 মাস যাবত আমি টাঙ্গাইল পড়ে আছি, সে আমার কোনো খোঁজ খবর নেয় না, কোনো যোগাযোগ করে না। এবং উল্টা সে আমার সাথে ভয়ঙ্কর চিল্লাপাল্লা, ভয়ানক দুর্ব্যবহার করে, মিথ্যা খারাপ অপবাদ দেয়, তার বাবা মাকে নিয়ে, নানাজনকে নিয়ে মিথ্যা অপবাদ দেয়। আমি তো তার কাছে ভালোবাসা, টাকা বা যৌবন কোনো কিছুর চাহিদার জন্য আমি তার কাছে যাইনি, কোনো কিছুর লোভে না। কারণ আমার হাজবেন্ডের কোনো কিছুর অভাব ছিল না। সে আমাকে সব দিক দিয়েই স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ রেখেছিল। আমার আকাশটা রঙিন ছিল। এই আশরাফুদ্দিন শুধু বলছিল যে একটা জীবন তোমার জন্য ভালো হয়ে যায়, একটা জীবন তুমি বাঁচাতে পারো। শুধু এই একটা জীবন শব্দ শোনার পরে আমি চিন্তা করছি যে একটা জীবন যদি আমার জন্য বেঁচে যায়, বাঁচুক। কিন্তু সেই পরিণতি যে আমার জীবনটাই ধ্বংস হয়ে যাবে পরিণতিতে, এটা আমি কখনোই বুঝতে পারি নাই। কিন্তু সে আমার সাথে দিনের পর দিন প্রতারণা ছলনাই করে আসছে। আমি তাকে সুযোগ দিয়ে আসছি, ভাবছি হয়তো শুধরাবে বা ঠিক হবে। কিন্তু এখন লাস্টের দিকে বুঝলাম যে না, সে আসলেও প্রতারণা করছে। আমি এখন চাই যে তার মতো একজন অফিসার, একজন শিক্ষিত মানুষ জেনে শুনে যেহেতু আমার জীবন ধ্বংস করছে, সে একটা দেশকে কখনোই, দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না। আর সে যা করে তার স্বার্থের জন্যই করে, তার চাকরির ক্ষেত্রে। উনি এখন শরীয়তপুরে আছে, জেলা প্রশাসক। আমার ছোটবেলা থেকে তিল তিল করে গড়া যে আমার সম্মান, মান সম্মান, আমার ঢাকায়, আমার টাঙ্গাইলে, আমার সব ধ্বংস হয়ে গেছে তার জন্য। ও আমাকে কোনো টাকা পয়সা কখনো দেয় নাই, ওই ধরনের কোনো লেনদেন হয় নাই। ও আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই। কিন্তু আমি চাই যে ওর মতো বড় ধরনের ক্রাইমার, অপরাধী, প্রতারক যারা, তাদের ভালো, সঠিক, শক্ত বিচার হোক। যেন এরকম ছলনা, ভালোবাসার মানে প্রলোভন দেখে যেন আর কারো ক্ষতি কেউ না করতে পারে। আমার সবকিছু সে ধ্বংস করে দিছে, ধ্বংস করে দেশে আজকে রাজার হালে আছে। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো। আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার জন্মভূমি টাঙ্গাইল, সেই জায়গার লোকজন সবাই আমাকে যথেষ্ট সম্মান করতো। আমার সবকিছু থেকে আজকে আমি বঞ্চিত। সবকিছু ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। অথচ তারপরে এই লোকটা কোনো মানে অনুতপ্ত, কষ্ট এগুলো নাই। সে তার মতো খুব ভালো আছে। সে অনেক ভয়ানক একজন ক্রাইমার, খুবই ভয়ঙ্কর। তার সব থেকে বড় পুঁজি হচ্ছে তার চেহারা, তার উদারতা, আর হচ্ছে তার নমনীয় ব্যবহার। এই ডকুমেন্টস গুলা সেই এগুলা মানে ছবিগুলা তুলে রাখছিল, সেই ছবিগুলো তুলে রাখছিল আমাকে সেখান থেকে, তার ওইখান থেকে পাঠাইছে। বলছে যে তার চাকরি বা কোনো কিছুর যদি আমি বিন্দু মাত্র কাউকে প্রকাশ করি, বলি বা জানাই তার আর আমার বিষয়ে, তাহলে সে আমাকে ভাইরাল করে দিবে। সে হয়তো সে অনেক গোপনে ভিডিও, ছবি তুলে রাখছে আমার। এটা তো আমার অবশ্যই অপরাধ হয়েছে, কিন্তু শুরুতে এটা আমার ক্ষেত্রে অপরাধ ছিল না। তার সাথে শারীরিক হওয়ার আগে, শারীরিক সম্পর্ক যখন তার সাথে আমার হয়েছে, তখন আমি তো বারবারই বলছি যে এটা হারাম সম্পর্ক, এই সম্পর্কের জন্য তোমার আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, আল্লাহ এটা সহ্য করবে না, মেনে নেবে না, এটা আমি বারবারই বলছি। কিন্তু এই সম্পর্কটা পৃথিবীর সবার কাছেই পরক্রিয়া, কিন্তু আমার কাছে বা আশরাফুদ্দিনের কাছেও এটা পরক্রিয়া ছিল না। কেন ছিল না? কারণ এটা শুধুই একটা ভালোবাসা, পবিত্র বন্ধন এবং সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে এই সম্পর্কটা করা হয়েছিল। কিন্তু তার মধ্যে শারীরিক সম্পর্কটা যখন হইলো, তখন তো আমি তাকে বারবারই বলছিলাম যে এই সম্পর্কটা হারাম, নাজায়েজ, এই সম্পর্কের জন্য ধ্বংস হয়ে যাব এবং এই ভালোবাসার সম্পর্ক থাকবে না। সে বলতো না, বিয়ে করতে হইলে শারীরিক সম্পর্ক করতে হবে, যত
শারীরিক সম্পর্ক করব, বিয়েটা তাড়াতাড়ি হবে। সে এখন তার